Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের হরর নাইট এপিসোডের এই 12তম আয়োজনে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, হরর নাইট এপিসোডের আজকের এই আয়োজনে যেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার ঘটনার আগেও আমরা প্রচার করেছি। ওনার নাম আহমেদ। উনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। ওনার দেশের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায়। উনি নোয়াখালীর SA কলেজ থেকে ডিগ্রিতে লেখাপড়া করেছেন। ওই ডিগ্রিতে লেখাপড়াকালীন ওনার ক্লাসমেট থেকে একটি ঘটনা উনি সংগ্রহ করেছিলেন বা অনেক আগে শুনেছিলেন আর কি। তো ওই ক্লাসমেটের সাথে এখনও ওনার সম্পর্ক খুব ভালো আছে। তো ওই যে ক্লাসমেট, উনি আবার ওনার দাদার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছিলেন। ওনার ওই ক্লাসমেটের নাম হচ্ছে আসিফ, আর আসিফের দাদার নাম হচ্ছে হিরণ মাঝি। উনি অনেক বয়স্ক হয়ে গেছেন আর কি, এই হিরণ মাঝি দাদু। তো হিরণ মাঝি দাদুর একজন বন্ধু ছিল, তার নাম হচ্ছে হোরা মাঝি। আর এই হোরা মাঝির সাথেই ঘটে যাওয়া বা হোরা মাঝির পরিবার বা আশেপাশের একটা প্রেক্ষাপট সৃষ্টি হয় ওই ঘটনাটি ঘটার জন্য। তো সেই ঘটনাটি আপনাদের সামনে এখন উপস্থাপন করব। ঘটনাটির সময়কাল 1940 বা এর আশেপাশে। তখন এই যে হিরণ মাঝি দাদু এবং হোরা মাঝি, ওনারা কিন্তু তরুণ বয়স্ক। তো ঘটনাটি ঘটেছিল এই নোয়াখালী জেলার হাতিয়ার চরঈশ্বরের বাংলা বাজার নামক একটা জায়গা রয়েছে। এই হোরা মাঝি, হিরণ মাঝি, এনারা কি করতেন ওইখানেই, শুধু ওনারা না, আরও অনেক মাঝি যারা ছিলেন তারা ওখানেই মাছ ধরে বিক্রি করতেন আর কি। আর এই হিরণ মাঝি এবং হোরা মাঝির বাড়ি চরঈশ্বরের বাংলা বাজার থেকে আধা কিলোমিটারের ভেতরে আর কি। তো এই হিরণ মাঝি আর হোরা মাঝি ছোটবেলা থেকে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ছোটবেলায় মাঝে মাঝে একসাথে ওনারা নৌকাও চালাতেন। ছোটবেলা থেকে দুজনেই একসাথে বড় হয়েছেন। তো এই যে হিরণ মাঝির বাবা যিনি, মানে এই যে আসিফের দাদার বাবা, উনি আবার সাগরে মাছ ধরতেন। আর হোরা মাঝির বাবা, ওনার নাম ছিল হচ্ছে কালীন, মানে কালীন চাচা আমরা বলি ঘটনাতে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো হোরা মাঝির বাবা এই কালীন চাচা, উনি সাগরে মাছ ধরতেন না, কিন্তু উনি চরের আশেপাশে নদী এলাকা যতটুকু আছে আর কি, এইটুকু মাছ ধরতেন আর কি। তো এই হোরা মাঝির বাবা কালীন চাচা, উনি মাছ ধরার পাশাপাশি বিভিন্ন কবিরাজিও করতেন, টুকটাক তন্ত্রমন্ত্র সাধনাও করতেন আর কি। রাতে মাছ ধরে হাতিয়ার চরঈশ্বরের বাংলা বাজারে মাছ বিক্রি করতেন, আর দিনের বেলা সুযোগ মতো কবিরাজি করতেন। উনি খুবই পরোপকারী একজন মানুষ ছিলেন। কখনো কারো বিপদ দেখলেই, কোনো মানুষকে যদি না পাওয়া যায়, এই কালীন চাচা সবার আগে এগিয়ে যাবেন। উনি মানুষকে মানে কখনোই ক্ষতি করেছেন এরকম কোনো নজির পাওয়া যায় না, এবং নিজের প্রয়োজনে তো কাউকে ক্ষতি করেন নাই, বরং কোনো মানুষ যদি আবার ওনার কাছে আসতো অন্য কাউকে ক্ষতি করার জন্য, উনি সেটাতে রাজিও হতেন না। খুবই ভালো একজন মানুষ ছিলেন উনি। আর এই যে হিরণ মাঝি দাদু, উনিও নৌকা চালাতেন, যেহেতু ওনার বাবা আবার সাগরে মাছ ধরতেন। কিন্তু এই হিরণ মাঝি সাগরের দিকে যেতে চেতেন না, ওনার একটু ভয় লাগতো আর কি। উনিও চরের আশেপাশে মাছ ধরতেন। এই কারণে এই হিরণ মাঝি এবং হোরা মাঝি মাঝে মাঝে এই হোরা মাঝির বাবা মানে কালীন চাচার সাথে মাছ ধরতে যেতেন। তো এই কালীন চাচা হোরা মাঝিকে টুকটাক তন্ত্রমন্ত্র শেখাত। এখন কথা হলো, এই কালীন চাচা কিভাবে উনি এই তন্ত্রমন্ত্র জানলেন? মূলত ওনার কোনো মানুষ গুরু ছিল না, মানে কোনো মানুষের কাছ থেকে তন্ত্রমন্ত্র শিখেছেন বিষয়টা এরকম নয়। উনি শিখেছিলেন জিনেদের কাছ থেকে। উনি যখন সাগরে মাছ ধরতেন বা চরের আশেপাশে মাছ ধরতে যেতেন কখনো কখনো, তখন ওই জিনেরা আসতো। জিনেরা এসে বলতে, এই হোরা, এই কালীন আমাকে মাছ দে। আমরা এই টাইপের ঘটনা কিন্তু দেখেছি যে কোনো পিশাচ এসে বলেছে যে মাছ দে, তখন এটা নিয়ে অনেক ধস্তাধস্তি তাদের সাথে, এরকম অনেক ঘটনা তো আমরা শুনেছি। কিন্তু এইখানে ব্যাপারটা হতো কি, ওই পিশাচ এসে যখন এই কালীন চাচার কাছে মাছ চাইতো, কালীন চাচা মাছ দিতেন,
এবং বলতেন যে এই নে মাছ দিলাম, আমার কিন্তু কোনো ক্ষতি করিস না, আমাকে আমার মতো কাজ করতে দে, আমি গরিব মানুষ, মাছ টাছ ধরে খাই, তোদের যদি কখনো মাছ লাগে আমার কাছ থেকে এসে নিয়ে যাস, যদি আমার ধরা থাকে আমি তোকে দিব, আবার আমার নৌকা খালি করে দিতে পারবো না, কারণ আমারও তো চলতে হয়। তো ওইভাবে মাঝে মাঝে ওনার সাথে পিশাচটা দেখা করতো, একজন দুজন এরকম আসতো, এসে তার কাছ থেকে মাছ চাইতো, ওরা আবার একটা দুটো মাছ নিয়ে চলে যেত, মানে সব মাছ যে খেয়ে ফেললো বিষয়টা এরকম না, আর কালীন চাচাকে ভয়ও দেখাতো না। তো এভাবে কি হতো যে মাঝে মাঝে ওরা আসতো, আর কালীন চাচাও কি করতো, ওদেরকে মাছ দিত। এইভাবে ওই পিশাচদের সাথে তার একটা সুসম্পর্ক সৃষ্টি হয়ে গিয়েছিল। পিশাচটা তার ক্ষতি করতো না, উনিও তাদেরকে মাছ দিত। আর কালীন চাচা মাঝে মাঝে মানুষদের উপকারের জন্য কিছু কিছু সমস্যা ওই পিশাচদের কাছে বলতো, যে আমার তো ওরকম একজন লোক আসছিল আমার কাছে, এরকম একটা সমস্যা নিয়ে আসলে কি করা যায়, আর একটু পরামর্শ দে। তখন পিশাচরা কি করতো, কোনো পরামর্শ দিত, বা ক্ষেত্র বিশেষ ওই পিশাচরা ওই সমস্যার সমাধানের চেষ্টা করতো। এমনটা না যে পিশাচদেরকে বাধ্য করতো, কারণ যেহেতু কালীন চাচা ওদেরকে মাছ দিত, এই কারণে পিশাচটা নিজের থেকে যদি মন চাইতো ওই সমস্যাটা সমাধান করতো আর কি, যদি তারা পারতো। এভাবে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তো এর মধ্যে আবার কি হয়েছে, এই কালীন চাচা ওই সমুদ্রে মাছ ধরতে ধরতে হঠাৎ করে একটা পিতল বা এরকম ধাতব কোনো একটা জিনিস দিয়ে তৈরি একটা কলস পেয়েছিল। সেই কলসের মুখটা খুব শক্ত করে বন্ধ ছিল। তো ওই দিন উনি একাই ছিলেন নৌকাতে, সাগর তখনও শুরু হয়নি, একদম গভীর সাগরে তো যেত না, উনি ছোট একটা ওই সাম্পান টাইপের একটা জিনিস নিয়ে খুব বেশি দূরে যেত না, মানে সাগরের শুরু হয়েছে বা এরকম আর কি, এমন একটা জায়গায় থাকতো যাতে করে উনি নিজে নিজে চলে আসতে পারতো, ছোট জাল ছিল। তো উনি ওইটা দিয়ে মাছ ধরছেন, ওই সময় এখন ওই কলসটা পেয়েছেন, কলসের মুখটা খুব শক্ত করে বন্ধ ছিল, উনি চিন্তা করেছেন যে ভিতরে গুপ্তধন জাতীয় কিছু একটা হবে আর কি। তখন ওই মুখটা উনি অনেক কষ্ট করে খুলেছেন, খোলার পর ভেতর থেকে ধোয়ার মতো তিনটা জিনিস বের হয়ে তিনটা অবয়ব সৃষ্টি হয়েছে। এর মধ্যে নাকি দুইটা ছিল হিন প্রজাতির জিন, আর একটা ছিল ইফরিত প্রজাতির জিন। এগুলো ছিল কি ওইটার মধ্যে বন্দি ছিল। এগুলো যখন বের হয়ে, তখন তো রাতের বেলা, নিজেদের আকার ধারণ করেছে, তখন তো এই কালীন চাচা ভয় পেয়েছেন উনি, আর ওরাও মুক্তি পেয়ে তো খুব খুশি। এখন ওই তিনটা জিন চিন্তা করেছে যে এই যে আমাদেরকে যে মুক্তি দিল, এটা কি আবার কোনো তান্ত্রিক কবিরাজ কিনা, আবার আমাদেরকে বাধ্য করে কোনো কাজ করায় কিনা। এই চিন্তা করে ওরা মানে ভাবছে যে এই বেটাকে কি মেরে ফেলবো নাকি। এর মধ্যে কি হয়েছে, ওই যে পিশাচ যে জিনগুলো যারা ওর এই কালীন চাচার কাছ থেকে মাছ খেত, এরা আবার ওইদিকে এসেছে। আসার পরে তখন ওই পিশাচরা ওই তিনটা জিন, যে দুইটা হিন প্রজাতির জিন আর হচ্ছে একটা ইফরিত জিন, তাদেরকে বলেছে যে ওস্তাদ এই কালীনকে কোনো ক্ষতি করেন না, এ ভালো লোক, আমাদেরকে মাছ দেয়, কিন্তু বিনিময়ে কখনো আমাদেরকে কোনো কাজ করতে বাধ্য করে না, এমনি মাঝে মাঝে বলে কোনো একটা মানুষের উপকারের জন্য, যদিও আমরা মানুষের উপকার করি না, কিন্তু তারপরেও ও যেহেতু আমাদের মাছ টাছ দেয়, এই জন্য কখনো কখনো মনে চাইলে কোনো কাজ করে দিই। তো ভালো মানুষ, আপনাদের কোনো সমস্যা করবে না, ও কোনো তন্ত্রমন্ত্র দিয়ে আবার আপনাদেরকে বন্দি করবে না, কোনো সমস্যা নেই, ওর কোনো ক্ষতি করেন না। তখন এই জিনদের সুপারিশ পেয়ে মূলত ওই তিনটা জিন খুশি হয়। তখন ওই তিনটা জিনের মধ্যে শক্তিশালী যে ইফরিত সম্প্রদায়ের যে জিনটা ছিল, সে ওই কালীন চাচাকে একটা মাদুলির মতো কিছু একটা জিনিস দিয়েছিল, বলেছিল যদি কখনো প্রয়োজন হয় শুধু তখন আমাকে স্মরণ করবা, চেষ্টা করব তোমার উপকার করার জন্য। এরপরেও এই সমুদ্রে মাছ ধরতে গিয়ে ওই জিনদের সাথে, মানে ওই যে তিনটা জিন বা আশেপাশে সবসময় যে দেখা সাক্ষাৎ হতো, এভাবেই মূলত ওনার সাথে এই জিনদের সখ্যতা সৃষ্টি হয়। আর ওই যে পিশাচ, যেই জিনেরা, তারপরে হিট এবং ইফরিদ, ওরাই মাঝে মাঝে কিছু কিছু তন্ত্রমন্ত্র ওনাদেরকে মানে কালীন চাচাকে শিখিয়েছিলেন। ওইটা দিয়েই উনি বিভিন্নভাবে মানুষের উপকার করতেন, কখনো ক্ষতি করতেন না। আর এই কালীন চাচা হোরা মাঝিকে, মানে কালীন চাচা তার ছেলে হোরা মাঝিকে বলেছিলেন যে তার মৃত্যুর পর এই যেই মাদুলির মতো যে জিনিসটা, যেটা ওই পিশাচ জিনেরা তাকে দিয়েছিল, তো উনি বলেছিলেন যে এই জিনিসটা আমার মৃত্যুর পর তুমি তোমার কাছে রাখবা, কখনো ওদেরকে দিয়ে জোর করে কাজ করাবা না, যদি না ওরা নিজের ইচ্ছায় কাজ না করে।
আর মানুষের শুধু উপকার করবা, কখনো ক্ষতি করবা না। এইভাবে আস্তে আস্তে হোরা মাঝিকে উনি টুকিটাকি জিনিস শিক্ষা দিতেন, এই কারণে যে আসলে সমুদ্রে মাছ ধরতে যেতেন, কখন নৌকা ডুবি হয়, কখন কি সমস্যা হয়, এই বিষয়গুলো আসলে বলা যায় না। সবার যে স্বাভাবিকভাবে মৃত্যু হবে এমনটা তো ভাবা ঠিক না, যে কোনো বয়সে যে কোনোভাবে মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য উনি এই হোরা মাঝিকে অল্প অল্প করে তন্ত্রমন্ত্র শেখাতে থাকেন। তো এভাবেই চলছিল, মানে বিষয়টা এইভাবে স্বাভাবিকভাবেই যাচ্ছিল। উনিও মাছ ধরছেন, পিশাচদেরকে মাছ দেন, হোরা মাঝিকেও কিছু শেখাচ্ছেন, তারপরে এই ভাবে মাছ টাছ ধরছিলেন আর কি। তো এখন কি হয়েছে যে ওই গ্রামে একজন মাতব্বর ছিল আর কি। এই মাতব্বরের বেশ কিছু নৌকা ছিল। উনি কি করতেন, মাঝিদেরকে জাল এবং নৌকা ভাড়া দিতেন। সারা রাত মাছ ধরে যত মাছ পাওয়া যেত এর 3 ভাগের 2 ভাগ নিত হচ্ছে ওই মাতব্বর, আর 1 ভাগ পেত হচ্ছে ওই মাঝিরা বা জেলেরা। ওনারা ওইটা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এই যে মাতব্বর, এই মাতব্বর সে কি করেছিল, জোর জবরদস্তি করে এই কালীন চাচা মানে এই যে হোরা মাঝির পরিবারের বেশ কিছু জমি জবরদখল করে রেখেছিলেন। এইটা নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়। এখন কালীন চাচা উনি তো গরিব মানুষ, আর ওনার পিশাচ বন্ধু বান্ধব থাকলেও কখনো তাদেরকে দিয়ে ব্যক্তিগত কাজে উনি লাগাতেন না তাদেরকে। তো উনি বারবার মাতব্বরকে বলতেন যে তিনি যেন তার দখলকৃত জমিটা ছেড়ে দেন, কিন্তু মাতব্বর এগুলো আসলে কোনো ভ্রুক্ষেপ করতো না, সোজা কথা আর কি। তো এখন এই যে সমস্যা, এই সমস্যা আস্তে আস্তে প্রকট হতে থাকে। কালীন চাচাও চেষ্টা করছিলেন মাতব্বরকে ফোর্স করে, মানুষদেরকে দিয়ে, আরও যে গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে বলে জমিটা যেন উদ্ধার করা যায়। তো যখন গণ্যমান্য ব্যক্তিদেরকে দিয়ে মাতব্বরকে ফোর্স করানো হলো, মানে চাপ দেওয়া হলো, তখন মাতব্বর বিষয়টা ভালোভাবে নেন নাই। এই মাতব্বরের কিছু চেলা ছিল, এই চেলাগুলো দিয়ে রাতের বেলা এই কালীন চাচার বাড়িতে আক্রমণ করায় এই মাতব্বর। আর ওনারও তো বয়স হয়ে গিয়েছিল কালীন চাচা, উনি বাসা থেকে তখন রেগুলার মাছ ধরতে বের হতেন না। তো যেই রাত্রে আক্রমণ করে ওই চেলারা, ওই রাত্রে উনি বাড়িতেই ছিলেন। ওই চেলাগুলোও ওই চিন্তা ভাবনা করেই গিয়েছিলেন যে আজকে তো আছে সে বাড়িতে। ওরা কি করেছে, গিয়েই বাড়ির চারদিকে আগুন ধরিয়ে দিয়েছে, আর বিভিন্ন তেল জাতীয় কিছু জিনিস যেগুলো আসলে খুব দাহ্য পদার্থ আর কি, এগুলো ছড়িয়ে দিয়েছিল, যার ফলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ওই রাত্রে আবার কি হয়েছে, এই যে হিরণ মাঝি আর হচ্ছে এই হোরা মাঝি, এই দুইজন আবার একত্রে মাছ ধরতে বেরিয়েছিলেন। ওই দিন দুইজন একটা নৌকা নিয়ে বেরিয়েছিলেন। এখন এই কারণে এই হোরা মাঝি উনি ওই রাত্রে বাসায় ছিলেন না। যখন সকালবেলা বাসায় আসেন তখন আসলে সব শেষ হয়ে গেছে, বাড়ি পুড়ে ছাই। কালীন চাচা, তার স্ত্রী মানে হোরা মাঝির মা, বাবা, আরও যে কয়েকজন পরিবারের সদস্য ছিল প্রত্যেকেই আগুনে পুড়ে একদম নির্মমভাবে নিহত হন। এদিকে হোরা মাঝি পরিবারের প্রত্যেকটা সদস্যকে হারিয়ে পাগলের মতো হয়ে যান, কান্নাকাটি বিলাপ। আসলে এই সান্ত্বনাটা কিভাবে দেবেন? হিরণ মাঝি তার বন্ধু কি সান্ত্বনা দিবেন তাকে? এই সান্ত্বনা দেওয়ার ভাষা তো আসলে নেই। এদিকে এই হোরা মাঝি বুঝতে পারেন যে এই কাজটা কে করেছে, কিন্তু তারা তো দুর্বল, ওই মাতব্বরের সাথে তো পেরে উঠবে না। সামাজিকভাবে ওই মাতব্বর অনেক শক্তিশালী ছিল, তার সাথে কোনোভাবে পেরে ওঠা সম্ভব নয়। ওই পোড়া বাড়ির ভেতর থেকে সেই মাদুলিটা উদ্ধার করেছিলেন, কারণ ওই মাদুলিটা মূলত ওই কালীন চাচার কোমরের সাথেই বাঁধা ছিল। যেহেতু আগুন ধরে গিয়েছিল, উনি ছটফট করেছিলেন, আগুন শরীরে যখন তার ধরে গিয়েছে এদিক ওদিক ছুটেছিলেন ঘরের মধ্যে, এই জন্য ওটা তো ওনার বডির সাথে ছিল না, বাড়ির অন্য জায়গায় ছিটকে পড়ে গিয়েছিল ঘরের মধ্যে আর কি। ওটা অনেক কষ্টে খুঁজে বের করেন, এবং ওইটা পাওয়ার পর তার বাবা তাকে যতটুকু তন্ত্রমন্ত্র বিদ্যা শিখিয়েছিলেন সেটা দিয়ে প্রতিশোধ নেয়ার চিন্তা করেন। আসলে তার প্রতিশোধের যেই স্পৃহাটা জেগে উঠেছিল এটা অমূলক নয়, এটা সত্য, কিন্তু উনি যে পদ্ধতিটা অবলম্বন করেছিলেন এটা মোটেও ঠিক নয়। তো
যেটা হতো সেটা হলো হোরা মাঝির পরিবারের সদস্য তো কেউ নেই, হোরা মাঝি খাবে কোথায়? তখন এই হিরণ মাঝি, এই হিরণ দাদু যিনি, ওনার বাড়িতে হোরা মাঝি দিনের বেলা আসতো, খাওয়া দাওয়া করতো, কিন্তু রাতের বেলা কখনোই আর হিরণ মাঝি বা হিরণ দাদুর সাথে মাছ ধরতে এই হোরা মাঝি বের হতো না। রাতের বেলা সে যে কোথায় থাকতো, কোথায় যেত, এটা কাউকে বলতো না। মাঝে মাঝে হিরণ মাঝি দাদু জিজ্ঞেস করতেন, কিরে হোরা, তুই আমাদের বাড়িতে চলে আয়, একসাথে মাছ ধরতে যাব। তোর মা বাবা মারা গেছে কিছু, আমার মা বাবাই তোর মা বাবা, তুই আমাদের বাড়িতে থাকবি। কিন্তু তারপরেও হোরা মাঝির চোখে মুখে প্রতিশোধের নেশা তখন চেপে বসেছিল। হোরা মাঝি এর মধ্যে কি করেছে, ওই যে মাদুলিটা দিয়ে ওই হিন এবং ইফরিত, যে তিনটা মানে একটা জিন ছিল এবং হিন যে দুটা জিন ছিল এবং অন্যান্য পিশাচ যেগুলো ছিল, তাদেরকে সে তলব করে। তলব করার পর তাদেরকে তার প্রতিশোধের ইচ্ছাটা জানায়। এরপর থেকেই মূলত ঘটনাটা ভয়ানকভাবে শুরু হয়। রাত হলেই এই চর ঈশ্বর যেন হয়ে উঠত ভয়ঙ্কর এক জগৎ। চারদিকে ঘোর অন্ধকার তো এমনিতেই থাকতো, আকাশ বাতাস যেন বিষাক্ত হয়ে উঠত। কোথাও কোনো ঝড় টন নাই, কিন্তু এই চর ঈশ্বরের উপর মনে হচ্ছে যে কালো মেঘ থাকতো রাতের বেলা। দিনটা ছিল শুক্রবার, যখন হোরা মাঝির ওই প্রতিশোধের পালা শুরু হয়। ওই শুক্রবার রাতেই সবাই দেখতে পায় ওই মাতব্বরের বাড়ির আশেপাশে বড় বড় দানব ঘোরাফেরা করছে এবং আগুনের ফুলকে এদিক ওদিক ছোটাছুটি করছে। শনিবার রাতেই ওই গ্রামেরই যারা মাতব্বরের সাথে চলতো, মানে এইসব চেলাফেলা ছিল, ওদের 7 জন ডায়রিয়া আক্রান্ত হয় এবং ওই দিনেই মারা যায়। মানে ওদেরকে যে ভালো কোনো ট্রিটমেন্ট দেবে এই সুযোগটা পায় না। তাছাড়া চর এলাকা, ওখানে তো আসলে ট্রিটমেন্টের সুযোগ ছিল না। আর এই যে আগুনে পুড়িয়ে যে মেরে ফেলেছে, এটা এমনভাবে সাজিয়েছিল, বিশেষ করে ওই যে হোরা মাঝির পরিবারকে, মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট। কেউ যে মেরেছে এর কোনো প্রমাণ ছিল না। কিসের থানা পুলিশ করবে, কোনো সুযোগ নাই, কোনো প্রমাণ নাই। আর দুর্গম চর এলাকা ওই সময় ছিল, বুঝতেই পারছেন, সেই 1940 সালের আশেপাশের সময়, ব্রিটিশ পিরিয়ড। তখন তো পুলিশের কাছে যাওয়া, কেস কাবারি করা, এগুলো তো অত্যন্ত দুরূহ ব্যাপার ছিল। আর তাছাড়া প্রমাণই নাই কে মেরেছে, তো করবেটা কি? বাধ্য হয়েই এই হোরা মাঝি এই ভয়ানক সিদ্ধান্ত নিয়েছিল আর কি। তো ওই যে এই চেলাগুলো, এর চেলাগুলোর মধ্যে 7 জন তো শনিবারের দিন মারা গেল ডায়রিয়া হয়ে। এর 3 দিনের ভিতরে টোটাল এলাকা 17 জন মানুষ মারা যায়। কেউ ঘাড় মটকে ছিল, মানে কারো ঘাড় মটকে ছিল, কেউ ডায়রিয়ায়, আবার কেউ রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছিল, ওই উঠোনেই মরে পড়েছিল। তো এইভাবে 17টা মানুষ মারা গিয়েছিল। এই 17টা মানুষের ছিল ওই মাতব্বরের চেলা। তো তখন তো এলাকা সবাই বুঝে যায় যে এটা আর কিছু না, এটা হচ্ছে এই মাতব্বরের পাপের ফসল। কারণ গ্রামের মানুষ বুঝতে পেরেছিলেন যে আসলে ঘটনাটা কি হয়েছিল, কিন্তু তারা তো মুখ খুলে কিছু বলতে পারতো না। তো যাই হোক, হোরা মাঝির প্রতিশোধের একটা অংশ শেষ হলো তার চেলাগুলোকে মেরে। এর ভিতরে কিন্তু প্রতিদিন হোরা মাঝিকে তার ভিটাতে দিনের বেলা কান্না করতে দেখা যেত, খুবই বিলাপ করে কান্না করত, কিন্তু রাতের বেলা তাকে দেখা যেত না। এর ভিতরে ওই মাতব্বর যখন দেখতে পায় তার সব চেলাগুলো মরে গেছে, সে তখন হোরা মাঝিকে মারার জন্য উদ্যত হয়। কিন্তু ওই মাতব্বর রাতের বেলা হোরা মাঝিকে খুঁজে পেত না, শুধু ওই দিনের বেলাতেই হোরা মাঝিকে তার ভিটার কাছে দেখা যায়। তখন দিনের বেলা এতগুলো লোক দিয়ে যে হোরা মাঝিকে মারবে, এটাও তো একটা সমস্যার ব্যাপার ছিল। রাতের বেলা মারতে সুবিধা, তাতে প্রমাণ থাকে না। আর ওর যে চেলাগুলো ছিল, 17টা চেলা তো মারাই গেছে, নতুন করে তার আশেপাশে কোনো চেলা আসতে চাইতো না, ভয় যে ওই মাতব্বরের যেই চেলা হবে সেই মরবে। এই জন্য মাতব্বরও বেশ একাকী হয়ে গিয়েছিল আর কি। এর মধ্যে মাতব্বরের বাড়িতে একটা সমস্যা দেখা দিল। রাতের বেলা মাতব্বরের বাড়ির আশেপাশে অনেক বড় বড় শ্যাডো আকৃতির, মানে ছায়ার মতো কি যেন ঘোরে, এবং এগুলো নিজেদের মধ্যে ফিস ফিস করে কথা বলে। আর এই ফিস ফিস কথা মাতব্বর সহ মাতব্বরের ফুল ফ্যামিলি এই কথাগুলো শুনতো। তারা বুঝতে পারতো তাদের বাড়ির চারদিকে কি যেন ঘোরাফেরা করছে এবং ফিস ফিস করে কথা বলছে। রাতের বেলা এই মাতব্বরের বাড়ির আশেপাশে মানুষের চলাচল বন্ধ হয়ে যায়, কেউ ভয়ে আসে না, এমনকি দিনের বেলা তো আসতে চায় না। চিন্তা করে মাতব্বরের বাড়িতে যাব, না জানি কোন বিপদে এসে পড়ি, কার ডায়রিয়া হয়, কে কিভাবে মারা যায়,
মানে সকলের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় যে মাতব্বরের বাড়ির আশেপাশে যাওয়া যায়। অনেকটা মাতব্বরে এক ঘরে হয়ে যায় আর কি। মানুষজন তাদেরকে মানে তাদের ফ্যামিলির সাথে বা তার ফ্যামিলির সাথে কথা বলতে ভয় পেত। তো রাতের বেলা হলেই তো মাতব্বরের বাড়িতে এই সমস্যার সৃষ্টি হতো। এর মধ্যে কি হয়, একদিন এই মাতব্বর হোরা মাঝিকে বাজারের ভিতরে দেখতে পায়। দেখতে পেয়ে তো হোরা মাঝিকে খুব ধমক দিতে থাকে, গালিগালাজ করতে থাকে, বলতে থাকে যে আমি তোকে দেখে নিব, তোর বাবার এবং তোর মা সহ তোর ফ্যামিলির যে পরিণতি হয়েছে তোরও সে একই পরিণতি হবে। তো এইটা হোরা মাঝিকে হুমকি দেয়। লোকজনের তো আসলে বুঝতে আগেও বাকি ছিল না, আর এই হুমকি দেওয়ার পর লোকজনের বুঝতে বাকি থাকে না যে হোরা মাঝির বাড়িতে কে আগুন লাগিয়েছিল। তবে মানুষজন দেখে যে এই হুমকি দেওয়ার পর হোরা মাঝি উল্টো অট্ট হাসি দিচ্ছে, মানে এই হুমকিতে তার কোনো ভ্রুক্ষেপ নাই, এবং অট্ট হাসি দিয়ে এক দৌড়ে বাজারের মধ্যে মিলিয়ে যায়। আর ওই মাতব্বর সে যে দৌড়ে ধরতে যাবে সে সুযোগ পায় নাই। হোরা মাঝি কোথায় যে মিলিয়ে গেল মানুষের ভিড়ের মধ্যে, আর হোরা মাঝিকে আর দেখতে পাই নাই। তো দিনটা ছিল মঙ্গলবার, যতটুকু তথ্য পাওয়া যায়। রাতের বেলা নাকি ওই চর ঈশ্বরে ভীষণ ঝড় ওঠে, আর হোরা মাঝির বাড়ির যেটা ছিল যে ভিটা, ওই দিক থেকে করুণ কান্নার আওয়াজ শুনতে পায় মানুষজন ওই ঝড়ের মধ্যেই। আর ওই মাতব্বরের বাড়ির দিক থেকে চিৎকার চেঁচামেচি, কিন্তু কোনো মানুষ ঘর থেকে বের হয় না। বেশ অনেকক্ষণ এভাবে ঝড় বয়ে যায়। সকালবেলা দিনের আলো ফোটার পর লোকজন বের হয়েছে, সবাই মাতব্বরের বাড়ির দিকে যায়। সেখানে গিয়ে দেখতে পায় ভয়ানক দৃশ্য। মাতব্বরের বাড়িতে যারা সদস্য ছিল, ছেলে মেয়ে আরো যে মহিলা সদস্যরা ছিল, প্রত্যেকে মরে পড়ে আছে। তাদের বডিতে অন্য কোনো আঁচড় এরকম ছিল না, কিন্তু তারা কিছু দেখে ভয় পেয়েছে। চেহারা দেখে এরকমটা মনে হচ্ছিল। কিন্তু ওই যে মাতব্বর, তার কি হলো, উঠোনের বিভিন্ন জায়গায় তার শরীরের বিভিন্ন অংশ ছিঁড়ে পড়ে আছে। এভাবেই হোরা মাঝি মাতব্বরের উপরে ভয়ঙ্কর প্রতিশোধ নেয়। এরপর থেকে ওই চর ঈশ্বর এলাকায় আর কেউ কখনো হোরা মাঝিকে জীবনও দেখেনি। এমনকি যে হিরণ মাঝি দাদু, উনিও আর কখনোই হোরা মাঝিকে দেখেননি। আর ভয়ে কেউ কখনো হোরা মাঝির যে ভিটা, ওই ভিটার দিকে কেউ যেত না। কিন্তু ওনাদের এলাকার মাঝিরা বলতো ওই হোরা মাঝিকে নাকি রাত হলে বিভিন্ন চরের পাশে যে নদীর পাশে যে চর বিভিন্ন এলাকা আছে, ওই জায়গাতে কখনো কখনো নাকি নৌকাতে দেখা যেত। আর হোরা মাঝি খুব অট্ট হাসি দিত। হোরা মাঝির বাড়ি নাকি এখনো আছে, ওই বাড়িতে কেউ যায় না, ঘন জঙ্গল হয়ে আছে ওখানে, মানে এটা পুরোটাই এখন জঙ্গল আর কি। তো কখনো কখনো অনেকে নাকি বলতো ওই বাড়ি থেকে কান্নার আওয়াজ শোনা যায়, যদিও বা সেটা আরো অনেক আগের কথা। কিন্তু হোরা মাঝি কোথায় যে চলে যায়, পরে কি হয়েছে তার, এগুলো আর কিছুই জানা যায়নি। কেউ কেউ বলে মাঝে মাঝে নাকি হোরা মাঝির বাড়ি থেকে আগুনের ফুলকি উঠতে দেখা যেত। ওই কালীন চাচা এমনকি তার ফ্যামিলির বাকি সদস্যদের কবর কিন্তু হোরা মাঝির ওই ভিটা ওইখানেই আছে। কিন্তু হোরা মাঝিকে আর কেউ কখনো খুঁজে পায় নাই। উনি যে কোথায় গেছেন, কি হয়েছে, কেউ জানে না। এলাকার মানুষরা এক তান্ত্রিকের মাধ্যমে কিছু তথ্য পেয়েছিল। মূলত এই পুরো ঘটনাটা তান্ত্রিকদের কাছ থেকেই জানা যায়। যে এতক্ষণ যা বলা হলো, অনেক বিষয় তো আর জানা যায়নি। পরবর্তীতে তান্ত্রিকরা যেভাবে বলেছে ওইভাবেই গ্রামের লোকজন তারা জেনেছিলেন যে গ্রামে যে এতগুলো মানুষ মারা গিয়েছে, এগুলো তো সব তো হোরা মাঝির প্রতিশোধের কারণে মারা গিয়েছে। আর কালীন চাচার যে জিনগুলো ছিল, এই জিনগুলো তো আসলে ওই যখন নদীতে যেত বা সাগরের কাছাকাছি যেত, তখন ওগুলো আসতো। তাদেরকে তো উনি বন্দিও করেন নাই, তাদের সাথে কোনো চুক্তিবদ্ধ উনি ছিলেন না, ওদেরকে বললে ওরা কাজ করত। কিন্তু হোরা মাঝি যেহেতু ওই জিনদেরকে ডেকেছিল এবং অনুরোধ করেছিল যে তার বাবার হত্যার প্রতিশোধ যেন তারা নেয়, কিন্তু ওরা তো ছিল পিশাচ শ্রেণীর জিন, তারপরে হিন এবং ইফরিত সম্প্রদায়ের জিন। ওদের সাথে চুক্তি না করলে ওরা সাধারণত ওদেরকে দিয়ে কোনো কাজ করতে বাধ্য করানো যায় না, যদি না ওরা নিজের ইচ্ছায় না করে। কিন্তু আমার ইচ্ছায় বা আপনার ইচ্ছায় যদি কাজটা করতে হয়, তাহলে ওদের সাথে চুক্তিবদ্ধ হতে হবে। তো যেহেতু ওইটা হোরা মাঝির ইচ্ছাতে, এবং এই কাজটি করানোর জন্য হোরা মাঝিকে একটা চুক্তিবদ্ধ হতে হয়েছিল ওই ইফরিত এবং হিন সম্প্রদায়ের জিনদের সাথে। তখন ওই তান্ত্রিক বলেছিল এই চুক্তিটার শর্ত ছিল যে প্রত্যেকটাকে
হত্যা করবে, বিশেষ করে যারা ওই ঘটনার সাথে জড়িত ছিল ওরা খুঁজে বের করে করে হত্যা করবে, কিন্তু শর্ত হলো এর বিনিময়ে এই হোরা মাঝিকে তাদের সাথে চলে যেতে হবে। এখন চলে যেতে হবে বলতে তাকে কি ওই জিনেরা মেরে ফেলবে, নাকি ওদের দেশে নিয়ে যাবে, না কি করবে, কোথায় নিয়ে যাবে, হোরা মাঝির বাকি জীবন কিভাবে কাটবে, এই বিষয়ে আর কিছু জানা যায় না। শুধু এতটুকু জানা যায় ওই জিনেরা তাকে এরকম শর্ত দিয়ে দিয়েছিল, একটা নির্দিষ্ট শর্ত, এবং সেই শর্তের একটা অংশ হবে হচ্ছে সে আর কোনো সাধারণ মানুষের সাথে মিশতে পারবে না। কিন্তু এর পরে কি হবে এটা জানা যায় না, এটা ওই তান্ত্রিক বলতে পারেন না, এই জন্য গ্রামের মানুষজন আর জানে না আসলে কি হয়েছিল হোরা মাঝির সাথে পরবর্তীতে। উনি এখনো জীবিত আছেন কি জীবিত নাই এটা কেউ বলতে পারে না। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর হোরা মাঝির পরিবার নিরপরাধ ছিল, ওনারা আসলে এই মাতুব্বরের চক্রান্তের শিকার হয়ে নির্মমভাবে নিহত হয়েছিলেন। আর আগুনে পুড়ে মারা যাওয়া এটা যে কি কঠিন ব্যাপার, এটা আসলে কারো আত্মীয় স্বজন যদি আগুনে পুড়ে গিয়ে থাকে এবং আগুনে পোড়ার পর তারা যদি জীবিত থাকেন, তাহলেই শুধু তাদের মুখ থেকে এই আগুনে পোড়ার ভয়াবহতাটা সম্পর্কে আমরা জানতে পারি। প্রিয় লিসেনার্স, আসলে আগুনে পুড়ে মারা যাওয়া অত্যন্ত কষ্টদায়ক একটি মৃত্যু। আমরা চাই না এরকম কারো হোক। বেইলি রোডের যে ঘটনাটি ঘটে গেল, আমরা চাই না আর কখনো আমাদের দেশে কেন পৃথিবীর কোথাও এই ধরনের ঘটনা ঘটুক। সকলের উচিত সচেতন থাকা, আমাদেরও উচিত আরও বেশি সচেতন হওয়া। প্রিয় লিসেনার্স, আমাদের এই ঘটনাটি ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি আহমদ ভাইকে। ওনার আরও বেশ কিছু ঘটনা আছে সামনে, ইনশাল্লাহ সেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে ঘটনাটি লিখে পাঠিয়েছেন। আর আমাদের চ্যানেলে যারা এখন যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের লাইক বাটনটা কিন্তু প্রেস করে দেবেন। আমাদের এই ভিডিওটির যে লাইক বাটনটা আছে, অনুরোধ করছি অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন প্লিজ। আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, যার লিঙ্কগুলো আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারবেন। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে ভয়ের শিহরণ বইটি আমরা প্রকাশ করেছিলাম। আপনারা অনেকেই বইটি সংগ্রহ করেছেন, পজিটিভ রিভিউ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। বইটি বইমেলায় আমরা প্রকাশ করলেও বইমেলা শেষ হয়ে গেছে, কিন্তু রকমারিতে কিন্তু বইটি রয়ে গেছে। প্রান্ত প্রকাশন থেকে আমরা বইটি প্রকাশ করেছিলাম। আপনারা রকমারিতে গিয়ে বা গুগলে রকমারি লিখে সার্চ দিলে রকমারি ওয়েবসাইটটা চলে আসবে, সেখানে যদি আপনারা ঢোকার পরে দেখবেন যে একটা জায়গায় সার্চ অপশন আছে, সেখানে গিয়ে ভয়ের শিহরণ নামটি লেখার সাথে সাথে আমাদের বইটি সামনে চলে আসবে। আর দেখলেই বুঝতে পারবেন আমার নাম লেখা আছে এম রহমতুল্লাহ আফনান, আর আফনান দ্য হরর ওয়ার্ল্ডের লোগো আছে বইয়ের উপরে। সেখান থেকে বইটি অর্ডার করে বইটি সংগ্রহ করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আসছে সোমবার অমীমাংসিত রহস্যের আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।